আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। এক ইসরায়েলি মিডিয়া আউটলেটের নতুন বিশ্লেষণে বলা হয়েছে, গাজা যুদ্ধ হামাসের সামরিক শক্তিকে খর্ব করতে পারেনি। বর্তমানে হামাসের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 20,000 বলে জানিয়েছে তারা। ইসরায়েলের নিরাপত্তা বিভাগের মূল্যায়নের বরাতে চ্যানেল 14 বলেছে, গাজা যুদ্ধ শুরু হবার 2 বছর পর হামাসের এখনও উল্লেখযোগ্য সামরিক শক্তি রয়েছে। এই মিডিয়া আউটলেটের মূল্যায়ন অনুযায়ী হামাসের কাছে এখনও শত শত ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে কিছু মাঝারি পাল্লার, যেগুলো ইসরায়েলের কেন্দ্রস্থলে পৌঁছাতে সক্ষম। হাজার হাজার আরপিজি বা রকেট চালিত গ্রেনেড এবং 10,000-এরও বেশি দূরপাল্লার অস্ত্র রয়েছে এই সংগঠনের কাছে। এই মূল্যায়ন অনুযায়ী হামাসের সামরিক কাঠামো 6টি ব্রিগেড এবং 24টি ব্যাটালিয়ন নিয়ে গঠিত, যাদের মধ্যে অনেক ব্রিগেড ও ব্যাটালিয়ন এখনও সক্রিয় আছে। তাদের অনুমান অনুযায়ী গাজা যুদ্ধের আগে থাকা অর্ধেকেরও বেশি সামরিক সুড়ঙ্গ এখনও সক্রিয়। এই প্রেক্ষাপটে ইসরায়েলি নিরাপত্তা পরিষেবার সাবেক কর্মকর্তা এবং পশ্চিম এশিয়ায় সশস্ত্র গোষ্ঠী ও অপ্রচলিত যুদ্ধক্ষেত্র নিয়ে গবেষণাকারী অরেল লাভি হিব্রু সংবাদপত্র মারিফকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, হিজবুল্লাহ এবং ইরানের তুলনায় হামাস দুর্বল। এই ধারণার ফলে ইসরায়েল গাজা উপত্যকার ওপর থেকে মনোযোগ কমিয়ে ফেলেছে। 2 বছরের যুদ্ধে হামাস তার বাহিনীর কিছু সদস্যকে হারালেও ভালোভাবে টিকে থাকতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে নিজেদেরকে পুনরুজ্জীবিত করার যথেষ্ট সুযোগ রয়েছে তাদের। এই বিশ্লেষকের ধারণা, হামাস সরাসরি হামলা আর নাও করতে পারে, তবে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো আঞ্চলিক সংঘর্ষে জড়াবে সংগঠনটি। ইহুদিবাদী এই বিশেষজ্ঞ বলেন, ইসরায়েল এখনও হামাসের সামর্থ্য ও মানসিকতা উপলব্ধি করতে অক্ষম। 2023 সালের 7 অক্টোবর ঘটনাগুলো ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা সংস্থার ওপর যেই বড় ধরনের আঘাত এনেছে, সেই নিরাপত্তা ব্যর্থতাও এই অক্ষমতার কারণে ঘটেছিল। ইহুদিবাদী সংবাদ মাধ্যম এবং বিশেষজ্ঞরা এমন সময় হামাসের সামরিক শক্তির স্বীকৃতি দিচ্ছেন যখন গাজা যুদ্ধের শুরু থেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার জোর দিয়ে বলেছেন, ইসরায়েল হামাসের সামরিক শক্তি ধ্বংস করতে চায় এবং এই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ চালিয়ে যাবে। ঘরোয়া অস্থিরতায় পড়ছে ইসরায়েল। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাচি হানেকবিকে নীতিগত সিদ্ধান্ত নিয়ে মতবিরোধের জেরে বরখাস্ত করেছেন। এই সিদ্ধান্তগুলোর মধ্যে ছিল কাতারের সাম্প্রতিক হামলা এবং গাজা সিটি দখলের জন্য আক্রমণাত্মক পদক্ষেপ। দ্য জেরুজালেম পোস্টের খবর অনুযায়ী হানেকবি তার চলে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি 2023 সালের 7 অক্টোবর হামাসের অভিযানকে ঘিরে ইসরায়েলের ব্যর্থতাগুলো নিয়ে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের আহ্বান জানিয়ে বলেছেন, নেতানিয়াহু এই ব্যর্থতার অংশীদার। ইয়েদিওত আহরণত জানিয়েছে, নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান গিলে রিখকে হানেকবির স্থলাভিষিক্ত করে সংস্থাটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। চ্যানেল 12 সহ ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, গত মাসে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে বিমান হামলা এবং গাজা সিটি দখলের জন্য সামরিক অভিযান শুরু করা, এই দুটি বিষয় নিয়ে হানেকবির সঙ্গে নেতানিয়াহুর তীব্র মতবিরোধ হয়েছিল। জানা গেছে, অভিযান শুরু হবার আগে হানেকবি মন্ত্রিসভাকে বলেছিলেন তিনি গাজা সিটির নিয়ন্ত্রণ নেবার জন্য নেতানিয়াহুর চাপ দেওয়ার বিরোধিতা করছেন। তার যুক্তি ছিল, এতে ইসরায়েলি বন্দীদের জীবন বিপন্ন হতে পারে। চ্যানেল 12-এর খবরে বলা হয়েছে, হানেকবি বলেছিলেন, আমি চিফ অব স্টাফ আইয়াল জামিরের সঙ্গে পুরোপুরি একমত যে গাজা সিটির নিয়ন্ত্রণ নেওয়া বন্দীদের জীবনকে বিপন্ন করবে, যে কারণে আমি প্রধানমন্ত্রীর প্রস্তাবের বিরোধিতা করছি। 9 সেপ্টেম্বর দোহায় ইসরায়েলি হামলায় 5 জন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছিলেন। এই হামলায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছিল। বিশ্লেষকরা বলছেন, হানেকবির বরখাস্তের মাধ্যমে নেতানিয়াহুর স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ ঘটল। একই সঙ্গে ইহুদিবাদী সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যকার মতবিরোধ আরও প্রকট হল। হামাস নেতা খালিল আল হাইয়া মঙ্গলবার বলেছেন, মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে আসা মন্তব্যে গাজা উপত্যকায় যুদ্ধ সমাপ্তি সম্পর্কে তারা আশ্বস্ত। যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে হামাসের আন্তরিকতার কথাও নিশ্চিত করেন তিনি। আল হাইয়া বলেন, আমরা মধ্যস্থতাকারী এবং মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে যা শুনেছি তা আমাদের নিশ্চিত করেছে যে গাজা যুদ্ধ শেষ হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, 2 বছর ধরে চলা যুদ্ধের সময় ইসরায়েলি বোমা বর্ষণে উপত্যকায় নিহত সব ইসরায়েলি বন্দীর দেহাবশেষ উদ্ধার করার বিষয়ে হামাস আন্তরিক। তিনি বলেন, আমরা দেহাবশেষ উদ্ধারে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্পূর্ণ আত্মবিশ্বাসী ও দৃঢ় প্রতিজ্ঞ। আল হাইয়া যুদ্ধবিরতি চুক্তি এবং ফিলিস্তিনি দলগুলোর সঙ্গে একমত হওয়া বিষয়গুলোর প্রতি হামাসের প্রতিশ্রুতির ওপর জোর দেন। তিনি আশা প্রকাশ করেন, চুক্তির অধীনে উপত্যকায় সহায়তার প্রবাহ বাড়বে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, গাজা উপত্যকায় বন্দী আরও 2 সেনার মরদেহ গ্রহণ করেছেন তারা। সরকারি ভাষ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবার পর থেকে এই পর্যন্ত হামাস 16 জন বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান বলেছেন, তার দেশ ভবিষ্যতের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে চূড়ান্ত জবাব দিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি শত্রুদের সতর্ক করে দিয়ে বলেছেন, তেহরান শত্রুদের ওপর নরক নামিয়ে আনবে। মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর মঙ্গলবার তেহরানে ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের 12 দিনের আগ্রাসনের দিকে ইঙ্গিত করে কমান্ডার সতর্ক করেন, শত্রুরা আঞ্চলিক দেশগুলোর ঐক্যকে দুর্বল করতে চাইছে। ইহুদিবাদী শাসক গোষ্ঠী কমান্ডারদের হত্যা এবং নাশকতার মাধ্যমে ইরানের জাতীয় সংহতিকে ব্যাহত করার চেষ্টা করেছিল, কিন্তু সর্বোচ্চ নেতার প্রজ্ঞা এবং জনগণ সর্বোচ্চ স্তরে সতর্ক থাকায় এই ষড়যন্ত্র ব্যর্থ হয়েছিল। জেনারেল পাকপুর বলেন, শত্রুরা ভেবেছিল সংঘাতের প্রথম দিনগুলোতে আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি হ্রাস পাবে, কিন্তু আমরা শক্তি এবং নির্ভুলতার সঙ্গে কাজ করেছি এবং লক্ষ্যবস্তুগুলোকে সঠিকভাবে ধ্বংস করেছে। মেজর জেনারেল পাকপুর 12 দিনের যুদ্ধের সময় ইরান বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে ইরাকের প্রচেষ্টার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং সীমান্ত এলাকা পর্যবেক্ষণের জন্য একটি মাঠ কমিটি প্রতিষ্ঠার আহ্বান জানান। বৈঠকে ইরানি কর্মকর্তা ইসরায়েলি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরানি জাতির দৃঢ়তার প্রশংসা করেন। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে 12 দিনের ইহুদিবাদী যুদ্ধে শত্রুরা আশা করেছিল ইরানি জনগণ তাদের নিজস্ব ব্যবস্থার বিরুদ্ধে জেগে উঠবে, কিন্তু এর পরিবর্তে বিপ্লবের নীতির প্রতি ইরানি জনগণ ঐক্য এবং আনুগত্য প্রদর্শন করেছে। ইরাকি উপদেষ্টা বলেন, শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য আঞ্চলিক দেশগুলোর ঐক্য গুরুত্বপূর্ণ। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আল গামারির জানাজার সময় আনসারুল্লাহ আন্দোলনের নেতা সৈয়দ আব্দুল মালিক আল হুথি বলেছেন, ইয়েমেন পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং ইসরায়েল যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা, অবরোধ এবং অনাহারে ফেলার কাজ আবার শুরু করে, তবে তারা সামরিক অভিযান আরও তীব্রতার সঙ্গে আবার শুরু করতে প্রস্তুত। সৈয়দ আল হুথি বলেন, আল গামারির জানাজায় জনগণের ব্যাপক অংশগ্রহণ তাদের কঠোর সংকল্পের স্পষ্ট ইঙ্গিত। তিনি জোর দিয়ে বলেন, এই অটল অবস্থানের প্রভাব অত্যন্ত গভীর। কিছু আরব ও মুসলিম দেশের উদ্দেশ্যে আনসারুল্লাহ নেতা বলেন, যারা ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করে ইহুদিবাদীদের পক্ষে অবস্থান নিয়েছে, তারা লজ্জাজনক কাজ করেছে, যা চিরকালের জন্য তাদের ওপর কলঙ্ক হয়ে থাকবে। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ফিলিস্তিনের গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করতে সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, যদি হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য ও এর আশেপাশের অঞ্চলগুলোতে আমাদের অনেক মহান মিত্র স্পষ্ট ও দৃঢ়ভাবে জানিয়েছে তারা ভারী বাহিনী নিয়ে গাজায় প্রবেশ করে হামাসের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নিতে প্রস্তুত। ট্রাম্প তার পোস্টে কোনো দেশের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে এই অঞ্চলে সহায়তার জন্য ইন্দোনেশিয়ার কথা বিশেষভাবে উল্লেখ করেন। সম্প্রতি ইন্দোনেশিয়া সহ কয়েকটি দেশের সরকার গাজায় নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাব দিয়েছে, কিন্তু কোনো দেশই হামাসের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়া নিয়ে কিছু বলেনি। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্য এবং যুক্তরাষ্ট্রকে সাহায্য করার জন্য তারা যেই আগ্রহ দেখিয়েছে, তার জন্য আমি মহান ও শক্তিশালী দেশ ইন্দোনেশিয়া এবং এর চমৎকার নেতাকে ধন্যবাদ জানাতে চাই।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মধ্যপ্রাচ্যের প্রতি ভালোবাসা এবং চেতনা হাজার বছরে এতটা দেখা যায়নি। এটা দেখার মতো সুন্দর জিনিস। আমি এই দেশগুলোকে এবং ইসরায়েলকে বলেছি, এখনই পদক্ষেপ নয়, এখনও আশা আছে যে হামাস যা সঠিক তাই করবে। যদি তারা তা না করে, তাহলে হামাসের পতন খুব দ্রুত এবং নৃশংস হবে। ট্রাম্প প্রায় হামাসকে এই ধরনের হুমকি দেন, তবে ফিলিস্তিনি সংগঠনটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো শক্তি কি করতে পারে তা এখনও স্পষ্ট নয়। ইসরায়েলও প্রায় 2 বছর গাজায় সামরিক হামলা চালিয়ে হামাসের বিরুদ্ধে বিজয়ী হতে পারেনি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ফিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।